যে সমস্ত অভিভাবক ও টিউশন টিচাররা আপনারা আপনাদের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্র্যাকটিস সেট খুঁজছেন বা তাদের তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নের জন্য বিভিন্ন কোশ্চেন সেট খুঁজছেন, আজকে ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব ফাইনাল এক্সামের জন্য, 2024-এর ফাইনাল এক্সামের জন্য। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, এবং যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2024 চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। 1, সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে কিন্তু সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এমনটিও আসতে পারে। আমি এখানে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে লিখে দিয়েছি, যদি আসে যে সঠিক উত্তরের মাথায় দাগ দাও। আপনারা দুইভাবেই প্র্যাকটিস করাবেন বাচ্চাদেরকে। তো দেখুন, ক, পশুপালন শিখে সমাজ হলো যাযাবর পশুপালন। পশুপালন শিখে সমাজ কি হলো? পশুপালন সমাজ হলো। ফলনের নিচে আমি দাগ দিয়ে দিলাম। যদি টিক চিহ্ন দিতে হয় আপনারা টিক চিহ্ন দেওয়া শেখাবেন বাচ্চাদের। তারপরে খ, খাসিয়ারা বাস করেন অরুণাচল মেঘালয় রাজ্যে। তাহলে খাসিয়ারা বাস করেন মেঘালয় রাজ্যে, তাহলে মেঘালয়ের নিচে দাগ দিয়ে দিন। তারপরে দেখুন, গ, মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, তাই মানুষকে বলা হয় অসামাজিক প্রাণী, সামাজিক প্রাণী, সমাজ বিরোধী প্রাণী। এটা কি হবে? সামাজিক প্রাণী। সামাজিক প্রাণীর নিচে দাগ দিয়ে দিলাম। নেক্সট দেখুন, ঘ, দার্জিলিং জেলায় কালিম্পংয়ে রয়েছে পিংলা গ্রাম, লেপচা মিউজিয়াম, ব্রতচারী গ্রাম। দার্জিলিং জেলায় কালিম্পংয়ে রয়েছে কিন্তু লেপচা মিউজিয়াম, তাই লেপচা মিউজিয়ামের নিচে আমরা দাগ দিয়ে দেব। নেক্সট, ওর দাগে দেখুন, মানুষ প্রথমে পোষ মানিয়েছিল গরুকে, উটকে, কুকুরকে। উত্তর কুকুরকে, তাই কুকুরের নিচে দাগ দিয়ে দেব। তারপর চ, একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় প্রতিবেশী, শিক্ষক, আত্মীয়। তাহলে উত্তর হবে আত্মীয়। আত্মীয়ের নিচে দাগ দেব। তারপর ছ, যারা শোলার কাজ করেন তাদের বলা হয় মালাকার, কুম্ভকার, কামার। তাহলে আপনারা সকলেই জানেন কিন্তু যারা শোলার কাজ করে তাদেরকে মালাকার বলা হয়, তাই মালাকারের নিচে আমরা দাগ দেব। নেক্সট চলুন পরের প্রশ্নটা দেখে নিই। আপনারা কিন্তু এগুলোকে প্র্যাকটিস করাবেন লিখে, এগুলোর থেকে অনেক কমন পেয়ে যাবেন। নেক্সট দেখুন শূন্যস্থান। ক, শান্তিনিকেতন ড্যাশ মেলার জন্য বিখ্যাত। বলে শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত, তাই এখানে পৌষ লিখে দিলাম। নেক্সট দেখুন, খ, জামা মসজিদ ড্যাশ শহরে অবস্থিত। তাহলে জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লি শহরে অবস্থিত, তাই এখানে দিল্লি লিখে দেব। নেক্সট দেখুন, ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয়। ড্যাশ রেল ইঞ্জিন তৈরি হয়। গ, চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরি হয়, তাহলে চিত্তরঞ্জনে লিখে দেবো এখানে। নেক্সট ঘ দেখেন, একই কোশ্চেন দুবার লিখে ফেলেছি। দেখুন, জামা মসজিদ ড্যাশ অবস্থিত। জামা মসজিদ এখানে দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, একই কোশ্চেন দুবার দিয়ে ফেলেছি, সরি। তারপরে দেখুন, ও, মুখোশ পরে লম্ফ ঝম্প করে ড্যাশ নাচ হয়। মুখোশ পরে লম্ফ ঝম্প করে কি নাচ হয়? ছৌ নাচ হয়, এখানে ছৌ লিখে দিলাম, ছৌ নাচ। নেক্সট দেখুন, চ, আরাবাড়ি জঙ্গল পশ্চিম ড্যাশ জেলায় অবস্থিত। তাহলে আরাবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, এখানে মেদিনীপুর লিখব। নেক্সট দেখুন, ছ, ড্যাশ গ্রামটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কোন গ্রাম? পিংলা গ্রাম। পিংলা গ্রামটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। নেক্সট, অতি সংক্ষেপে উত্তর দাও। ক, পিংলা গ্রাম কোথায়? এটি কি জন্য বিখ্যাত? তাহলে এটার উত্তর আমরা করে দিচ্ছি, আপনারা সকলেই জানেন, আমি কিন্তু আপনাদের অপমান করছি না, আপনাদের জাস্ট প্র্যাকটিস করানোর জন্য দিয়েছি বাচ্চাদেরকে। তো এখানে দেখুন, ক, পিংলা গ্রাম কোথায়, এটি কি জন্য বিখ্যাত? তাহলে উত্তর কি হবে? আমি কি লিখে দিচ্ছি দেখুন, পিংলা গ্রাম পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, এটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। খ, কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প কাকে বলে এটাও আপনারা জানেন। কুটির শিল্প কাকে বলে আমি এখানে লিখে দিয়েছি একটা, দেখুন, যে শিল্পে ঘরে বসেই কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। উদাহরণ, তাঁত শিল্প, কুমোর মাটির জিনিসপত্র তৈরি করে ইত্যাদি। ঠিক আছে, তাহলে কি লিখলাম? যে শিল্পে ঘরে বসেই কোনো রকম ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে বা ছোট ছোট যন্ত্রের সাহায্যে কোনো কিছু তৈরি করা হয়, সেই শিল্পকে কুটির শিল্প বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখে নিন। গ,
মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন, অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল। যে কোনো একটা লিখলে হবে, অথবা দিয়ে দিয়েছে, তো আমি দুটোরই উত্তর করে দিয়েছি। দেখুন, মাছ মাংসে কেন নুন মাখিয়ে রাখতে হয় এটাও আপনারা জানেন। দেখুন, মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থাকা জল বেরিয়ে আসে এবং মাছ মাংসে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়, তাতে এগুলি অনেকদিন ভালো থাকে, সেই জন্য মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয়। ঠিক আছে, যে মাছ মাংস যদি নুন মাখিয়ে রাখা হয়, অনেক সময় হলুদও মাখিয়ে রেখে দেয়, তাহলে নুন মাখিয়ে রাখলে এর মধ্যে থেকে জল বেরিয়ে আসে, আর জলের পরিমাণ যত বেরিয়ে আসবে তত বেশি দিন ভালো থাকবে এবং মাছ মাংস থাকা জীবাণু নষ্ট হয়ে যায়। পরের উত্তরটা, অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল। মানুষ কেন পশুপালন শুরু করেছিল লিখে দিলাম। দেখুন, মানুষ দেখলো কোনো পশুকে নিজের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয়, নানা পুষ্টিকর খাদ্য পাওয়া যায়, কেউ কেউ আবার অন্য হিংস্র প্রাণীদেরও দূরে সরিয়ে রাখে, জীবনযাত্রা অনেক সহজ হয়, তাই মানুষ পশুপালন শুরু করেছিল। তাই না? মানুষ যখন দেখলো যে কোনো পশুকে নিজের সঙ্গে রাখলে চাষবাস করতে সুবিধা হচ্ছে, অনেক খাদ্য পাওয়া যাচ্ছে, যেমন ডিম, দুধ, মাংস পাওয়া যায়, আবার কিছু কিছু প্রাণী আছে তারা বাড়ি পাহারা দেয়, আবার হিংস্র জীবজন্তুদেরকে তাড়িয়ে দেয়, জীবনযাত্রা সহজ হয়, তাই না? মালপত্র বহনের ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য মানুষ পশুপালন শুরু করেছিল। তারপরের প্রশ্ন কি, ট্র্যাক্টর দিয়ে চাষ করলে কি হয়। উত্তর আমি কি লিখলাম, ট্র্যাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় আর খাটনিও কম হয়। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখুন, এখানে বলছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মেলাও। এখানে বাম দিকে যে শব্দগুলো দেওয়া আছে ডান দিকের শব্দগুলির সঙ্গে মেলাতে বলছে। প্রথমে আছে ঝুমুর, তারপর নীল আর্মস্ট্রং, তারপরে বাঁকুড়া, জলদাপাড়া, ম্যালেরিয়া, আর ডান দিকে আছে জঙ্গল, মশা, নিত্য, মহাকাশচারী আর পোড়া মাটি। আর ঝুমুরটা কি, ঝুমুর একটা নাচ, ঝুমুর নাচ, তাই একটা ঝুমুর নৃত্যের সঙ্গে মিলিয়ে দিন। তারপরে নীল আর্মস্ট্রং, এটা মহাকাশচারী। তারপরে বাঁকুড়ায় পোড়ামাটি দেখা যায়, পোড়ামাটির জেলা এটা। আর জলদাপাড়া, এটা একটা জঙ্গল, জলদাপাড়া জঙ্গল এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তারপরে ম্যালেরিয়া, এটা কি মশার সঙ্গে মিলিয়ে দিলাম। নেক্সট দেখুন পরের প্রশ্ন কি আছে। 5, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। দুটো প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীতে কিভাবে দিনরাত্রি হয়, তাহলে এটা আপনারা সহজভাবে লিখে দিতে পারেন। আমি একটা লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতো লিখে দেবেন। দেখুন, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন করে, অর্থাৎ আবর্তিত হয়। এই ঘূর্ণনের ফলে পৃথিবীর যে অংশে সূর্যের দিকে মুখ করে সেখানে সূর্যের আলো পৌঁছায় এবং দিন হয়, আর যে অংশ সূর্যের বিপরীতে থাকে সেখানে আলো পৌঁছায় না, ফলে সেখানে রাত হয়। বোঝা গেছে দিন রাত্রি কিভাবে হয়। পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময় দিন ও রাত্রের দৈর্ঘ্যের পার্থক্য ঘটে। এটা আপনারা এই লাইনটা নাও লিখে দিতে পারেন, প্রথমগুলো লিখে দিতে পারেন। তারপরে নেক্সট, বিষ্ণয় কাদের বলা হয়, গাছ কেটে নেওয়ায় কি ক্ষতি হয়। বিষ্ণয় কাদের বলা হয়, এই বিষ্ণয়দের নিয়ে ভাইরাল কিন্তু একটা খবর চলছে যে লরেন্স বিষ্ণয় কিন্তু সালমান খানকে মারার হুমকি দিয়েছে, যাকে বিষয়টা আমি বলছি না, এটা কিন্তু বিষ্ণয়দের সঙ্গীত সম্পর্কিত। তো বিষ্ণয় কাদের বলে দেখে নিই আমরা, চলুন। আমি এখানে লিখে দিলাম, রাজস্থানে জামভাজি নামে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার শিষ্যদের বিভিন্ন উপদেশ দিতেন। 20 মানে 20, এর সাথে 9 যোগ করা হয় 29। জামভাজি শিষ্যরা তারই দেওয়া এই 29টি উপদেশ মেনে চলত, তাই তাদেরকে বিষ্ণয় বলা হয়। জামভাজি শিষ্যরা যারা তারই দেওয়া 29টি উপদেশ মেনে চলত তাদেরকে বিষ্ণয় বলা হয়। এবারে আসছি আমরা পরের প্রশ্ন, গাছ কেটে নেওয়ায় কি কি ক্ষতি হয়। গাছ কেটে নেওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে সমাজে, আপনারা সকলেই জানেন। দেখুন, অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, জলবায়ু পরিবর্তন, মরুকরণ, মাটির ক্ষয়, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। এছাড়া বন্য প্রাণীদের বাসস্থান নষ্ট হওয়ার ফলে তারা লোকালয়ে এসে ক্ষতি করে। ঠিক আছে, নেক্সট দেখুন, টিকা লেখো। যে কোনো একটি, আমি দুটো দিয়েছি, যে কোনো একটি আসতে পারে বা দুটোও আসতে পারে, তো এগুলো সেভাবে প্র্যাকটিস করাবেন। প্রথমে কি আছে, সপ্তর্ষি মণ্ডল, ক সপ্তর্ষি মণ্ডল। তো উত্তরটা আমি টিকা ছোট্ট করে লিখে দিয়েছি। দেখুন, সপ্তর্ষি মণ্ডল আকাশের একটি বিখ্যাত তারামণ্ডল যা 7টি উজ্জ্বল তারা নিয়ে গঠিত। সপ্তর্ষি মণ্ডল একসঙ্গে একটি প্রশ্ন চিহ্নের মতো আকৃতি তৈরি করে। এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মতো আকৃতি তৈরি করে, যা রাতের আকাশে খুব সহজেই চেনা যায়। ভারতীয় পুরাণে সপ্তর্ষি মণ্ডলের তারাগুলোকে 7 জন ঋষি, মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, ক্রতু, পুলস্ত ও বলিষ্ঠের প্রতীক হিসাবে ধরা হয়। ঠিক আছে, এইটুকু লিখে দিতে পারেন। ইস্পাত দেখুন,
গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ইস্পাত দিয়ে বিল্ডিং, রেল লাইন, যানবাহন, যন্ত্রপাতি এবং জাহাজ তৈরি করা হয়। এটি জং ধরে না এবং তাপ সহ্য করতে পারে, তাই এটি নির্মাণ কাজ ও কারখানায় খুবই গুরুত্বপূর্ণ। ইস্পাতকে উন্নয়নের একটি প্রধান উপকরণ হিসেবে ধরা হয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন শেষ করি।